শুরু করছি এখনকার অনুষ্ঠান সমস্যা এবং সমাধান। আর এই অনুষ্ঠানে আমাদের মধ্যে যিনি উপস্থিত হয়েছেন তিনি হলেন স্বনামধন্য জ্যোতিষ ব্যক্তিত্ব শ্রী দেবদাস। তার সম্বন্ধে নতুন করে বলার আপনাদের কাছে কিছুই নেই। আপনারা সকলেই জানেন যে মানুষের সমস্যা যতটাই দুরূহ হোক না কেন, যদি শ্রী দেবদাস তার সমাধান করার চিন্তা করে থাকেন তবে তার সমাধান অবশ্যম্ভাবী। তাহলে আর দেরি না করে চলে আসুন 22118092 22118093 এই টেলিফোন নাম্বারে। আর দেবদাস সম্বন্ধে যেটা একটুখানি বলার সেটা হচ্ছে উনি কিন্তু একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারও। উনি যেমন তান্ত্রিক, জ্যোতিষী, বাস্তুতত্ত্ববিদ, নামতত্ত্ববিদ, সংখ্যাতত্ত্ববিদ, তার সাথে সাথে উনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারও। এবং সেই কারণেও কিন্তু উনি নিজেকে সেই পেশায় নিয়োজিত না করে নিয়োজিত করেছেন আপনাদের সেবার জন্য। তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের অনুষ্ঠানে, শুরু করে দিই আজকের অনুষ্ঠান। আর আপনারা জানেন যে শ্রী দেবদাস মানেই জ্যোতিষ বিষয়ক শিক্ষামূলক অনুষ্ঠান, অর্থাৎ কিনা জ্যোতিষের বিভিন্ন ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে উনি আমাদের সামনে অত্যন্ত সুন্দর এবং প্রাঞ্জলভাবে তুলে ধরেন। তো এতদিন ধরে, বেশ কিছুদিন ধরে কয়েকটা এপিসোডে আমরা আমাদের রাশিচক্রের যে ঘরগুলো আছে ঘর নিয়ে আলোচনা করছিলাম। তো দশম ঘর অবধি আমাদের আলোচনা, বিশদ আলোচনা হয়ে গিয়েছিল। বাকি আছে 11 নম্বর ঘর, অর্থাৎ একাদশ এবং দ্বাদশ, এই দুটি ঘর। তো আজকে এই দুটি ঘর নিয়ে আলোচনা এবং এছাড়াও নানান আলোচনা চলবে। হ্যাঁ, তনুশ্রী, তোমাকে এবং তার সাথে সাথে এই স্টুডিও কর্তৃপক্ষকে এবং এই ক্যামেরার পিছনে থেকে অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানকে যারা আপনাদের সামনে পৌঁছে দিচ্ছে সেই সমস্ত টেকনিশিয়ান ভাইরা এবং আপনারা যারা ভক্তগণ এবং দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমার প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে এবং সর্বমঙ্গলময়ী শ্রী শ্রী তারা মায়ের চরণে আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে আপনাদের জীবন থেকে সমস্ত প্রকার সমস্যা দূর হোক, আপনাদের শারীরিক দুর্বিধা, শারীরিক অসুস্থতা দূর হোক, আপনাদের মানসিক অস্থিরতা দূর হোক, আপনাদের আর্থিক দুর্বিধা দূর হোক, এই কামনা করে অনুষ্ঠানে ফিরে আসতে। ইতিপূর্বে আমি আপনাদের কাছে প্রতি শনিবার দিন সকাল 11টা থেকে 12টা এবং প্রতি মঙ্গলবার দিন রাত্রি 8টা 40 থেকে 9টা 40 এই সিটিভিএনএ পর্দায় আমি ধারাবাহিকভাবে উপস্থাপন করে আসছিলাম আমাদের যে এই রাশিচক্র, এই রাশিচক্রের 12টি ঘর সম্পর্কে। যে আমাদের মানব জীবনের এমন কোনো প্রশ্ন নেই, আমাদের মানব জীবনের এমন কোনো পাওয়া না পাওয়া নেই, আমাদের মানব জীবনের এমন কোনো আনন্দ বা বেদনা নেই যা এই 12টা ঘরের মধ্য থেকে যার উত্তর পাওয়া যাবে না বা পাওয়া যেতে পারে না। আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের রাশিচক্রে আপনাদেরও যে জন্মকুণ্ডলী আছে, আপনাদের বাড়িতে যে পুরনো জন্মকুণ্ডলী আছে, অনেকের বাড়িতে হয়তো সেই জন্মকুণ্ডলী এইভাবে রোল করে রাখা আছে এবং ওটি হয়তো আপনারা সেই আপনার ছেলে বা মেয়ের জন্মের সাথে সাথে তৈরি করেছেন, সেটা আজও রয়ে গেছে। ওটাকে রেখে দেবার জন্য নয়, ওটাকে জীবনে প্রয়োগ করার জন্য। আমাদের কবিগুরু বলে গিয়েছেন যে যে শিক্ষা মানুষের কাজে লাগে না সে শিক্ষা কখনো শিক্ষা হতে পারে না। তাহলে যে শাস্ত্র বা যে কুণ্ডলী যদি আপনার জীবনের কিছু আভাস না দিতে পারে, আপনার জীবন সম্পর্কে কিছু নির্ধারণ না করতে পারে, তাহলে ওটিকে আলমারির মধ্যে তুলে রাখাও যা আর ওটিকে ফেলে দেওয়া একই বিষয়। সুতরাং আপনারা সেই জন্মকুণ্ডলী এখনো পর্যন্ত যারা অবজারভেশন শুরু করেননি, আমি তাদের জন্য বলছি আপনারা জানুন আপনাদের সম্পর্কে এবং বিপদ থেকে আগাম সতর্কতা অবলম্বন করুন। তাহলে আমি আপনাদেরকে বলেছিলাম যে যে জন্মকুণ্ডলী আপনাদের ঘরে আছে, দেখুন যে সেখানে এই 12টি ঘরের মধ্যে কোথাও না কোথাও লং, লগ্ন বা অ্যাসেন্ডেন্ট অবশ্যভাবেই লেখা আছে। যাকে বাংলাতে লং বা লগ্ন বলা হয় তাকে ইংলিশে অ্যাসেন্ডেন্ট বলা হয়ে থাকে। তাহলে গুনতে হবে যার যেখানে লং লেখা আছে সেখান থেকে অ্যান্টি ক্লক, সে কথাও বলেছি। আজকের আলোচ্য বিষয় 11 নম্বর ঘর এবং 12 নম্বর ঘর। তাহলে এই সিটিভিএন টিভি মিডিয়াতে আমি ধরে নিয়েছিলাম যে কারোর মকর লগ্ন, এই ঘর থেকে আমি গোনা শুরু করেছিলাম বা আপনাদের কাছে এই জ্যোতিষশাস্ত্রকে উপস্থাপন করবার জন্য আমি ধরে নিয়েছিলাম যে কারোর মকর লগ্ন। তাহলে আজকের আলোচ্য বিষয়টি কি? এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 এই পর্যন্ত হয়ে গিয়েছে। এই 11 নম্বর ঘর থেকে আমরা কি বিচার করব এবং 12 নম্বর ঘর থেকে বা আমরা কি বিচার করব,
কি আমরা জানতে পারবো আমাদের জীবন সম্পর্কে। এই 11 নম্বর ঘর সম্পর্কে আমি সর্বপ্রথমে আলোচনা শুরু করছি। আমি ইতিপূর্বে আপনাদেরকে বহুবার বলেছিলাম যে 11 নম্বর ঘর মানেই আয় বা ইনকাম। একটি মানুষ চাকরি বা ব্যবসা বা যে কোনো পেশার মাধ্যমে কি পরিমাণ আয় করতে পারবে সেটি সর্বদা বিচার করা হয়ে থাকে এই 11 নম্বর ঘর থেকে, কিন্তু অবৈধ আয় বিচার করা হয়ে থাকে 10 নম্বর ঘর থেকে। সে কথাও আমি আপনাদেরকে এর আগের দিন বলেছিলাম। তাহলে এই আয়, একটি মানুষ অধিক পরিশ্রম করলেই যে সে অধিক আয় করতে পারবে তা নয়, সে কথা আপনারাও জানেন। আপনার অফিসে হয়তো আপনি গত 5 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে আসছেন সেই সংস্থার জন্য বা আপনার অফিসের জন্য, কিন্তু আপনার প্রমোশন এবং আপনার স্যালারি কিছুতেই বৃদ্ধি হচ্ছে না, বারবার আটকে যাচ্ছে। আপনি অনেকভাবে চেষ্টা করছেন কিন্তু আপনি সম্পূর্ণভাবে নাকামিয়াব আপনার প্রমোশনের জন্য বা আপনার আয় বৃদ্ধির জন্য। আর কিছু খুঁজে কোনো লাভ নেই। খুঁজুন সেই জিনিসটাকে যেটি তৈরি করে রাখা আছে আপনার বাড়ির আলমারিতে। খুলে দেখুন যে সেখানে এই 11 নম্বর ঘরের অবস্থা কি রকম আছে। অবশ্যরূপে যারা আপনারা আয় বৃদ্ধি করতে পারছেন না, আয় করতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছেন, অনেক একাডেমিক কোয়ালিফিকেশন আপনারা সংগ্রহ করেও আপনারা কিন্তু আয় জীবনে অসফল বা ঠিক যতটা সফলতা লাভ করা উচিত সেভাবে কিছুতেই করতে পারছেন না। বারবার আপনার জীবনে বিফলতা আসছে। এর কারণ কি? এর কারণ লুকিয়ে আছে আমাদের এই হরোস্কোপের মধ্যে, এই 11 নম্বর ঘরে। অর্থাৎ যেখানে লগ্ন লেখা আছে এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 এখান থেকে বিচার করা হয় একটি পুরুষ বা নারী, একটি যুবক বা বৃদ্ধ, যে কোনো বয়সের মানুষের ইনকাম বা আয় সম্পর্কে। যদি আপনার এই আয় স্থানে শুভ গ্রহ সন্নিবেশ থাকে এবং যদি আপনার এই আয় প্রতি ভালো অবস্থায় থাকে তাহলে অবশ্য আপনি জীবনে ভালো আয় করতে পারবেন। শুনে হয়তো আপনারা একটু বিস্মিত হলেন, এই আয় প্রতি বিষয়টি কি এটিও জানতে হবে। আয় প্রতি মানে অনার অব দ্য 11th হাউস বা 11 নম্বর ঘরের যে মালিক। ইতিপূর্বে আমি একটি গল্পের মাধ্যমে বলেছিলাম যে এই যে 12টি ঘর, এই 12টি ঘরের কে কোন ঘরের মালিক বা কোন গ্রহ কোন ঘরের মালিক। এই মকর লগ্নকে যেহেতু আমি উপস্থাপন করবার জন্য একটি উদাহরণ হিসেবে ধরে নিয়েছি, তাহলে এখান থেকে গুনলে এই 11 নম্বর ঘরের মালিক হচ্ছে মঙ্গল। তাহলে সর্বপ্রথম দেখতে হবে যে জন্মকুণ্ডলীতে এই মঙ্গল কি অবস্থাতে আছে। যাদের আপনাদের মকর লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু 11 নম্বর ঘরের মালিক হবে মঙ্গল, সবার ক্ষেত্রে হবে না। তাহলে মঙ্গল যদি জন্মকুণ্ডলীতে নিচস্থ অবস্থাতে থাকে বা মঙ্গল যদি কোনো অশুভ গ্রহের সাথে থাকে তাহলে কিন্তু আপনি কোনোভাবেই ভালো আয় করতে পারবেন না। অর্থাৎ আপনারা জানেন যে মঙ্গল এই ঘরটাতে হচ্ছে উচ্চস্থ আর এই ঘরটাতে নিচস্থ। তাই মঙ্গল যদি এই ঘরে থাকে বা মঙ্গল যদি শত্রু গ্রহের নক্ষত্রে থাকে তাহলে কিন্তু আপনি ভালো আয় করতে পারবেন না। বা মঙ্গল যদি রাহুযুক্ত হয়ে পড়ে তাহলে কি হচ্ছে? ছন্ন ছাড়া যোগ। মঙ্গল যদি শনিযুক্ত হয়ে পড়ে তাহলে হয়ে যাচ্ছে বিষ যোগ ইত্যাদি। যদি অশুভ গ্রহ সন্নিবেশ থাকে বা এমন ঘরে মঙ্গল রয়েছে যেখানে 3টির বেশি গ্রহ রয়েছে, ধরুন আপনার জন্মকুণ্ডলীতে মঙ্গল এই ঘরেই রয়েছে কিন্তু আপনি দেখছেন যে সেখানে মঙ্গলকে নিয়ে মোট 4টি গ্রহ একই ঘরে বিরাজ করছে, এক্ষেত্রে কিন্তু আপনি শুভ ফল পাবেন না। আর এই ছন্নছাড়া যোগ সম্পর্কে যখন আমি বললাম, তো আজকে আরো আপনাদের কাছে ডিটেলসে বলবো যে কিভাবে ছন্নছাড়া যোগ সৃষ্টি হয় এবং কি জন্যই বা এই যোগের নাম ছন্নছাড়া যোগ হয়েছে। এবং কি দেখতে হবে যে এখানে যেন এই 11 নম্বর ঘরে যেন কোনো অশুভ গ্রহ সন্নিবেশ না থাকে। কিভাবে অশুভ গ্রহ সন্নিবেশ হয় তা আপনারা জানেন। যদি এই 11 নম্বর ঘরে 3টির বেশি গ্রহ মানে 4টি বা 5টি গ্রহ থাকে তাহলে তা অশুভ। যদি এই 11 নম্বর ঘরে শনি এবং রবি একসাথে থাকে তাহলে তা অশুভ। যদি মঙ্গল রাহু একসাথে থাকে তাহলে তা অশুভ। যদি শনি রাহু থাকে তাহলে অশুভ এবং যদি রবি রাহু থাকে তাহলে অশুভ।
বা আর কিভাবে হতে পারে, সেটা হচ্ছে এখানে ধরুন কোনো একটি গ্রহ আছে, ধরুন এখানে আছে শনি, আর এখান থেকে উল্টো দিকে 1 2 3 4 5 6 7 7 ঘর দূরে আছে রবি, তাহলেও হবে শনি রবি বীজযোগ, তাও আপনাদেরকে অশুভ ফল দান করবে। তাহলে ভালো কিভাবে হবে? যদি এখানে বৃহস্পতি থাকে, একাদশে বৃহস্পতি অতীব বিরল কোন জন্মকুণ্ডলিতে, তা যদি থাকে তাহলে জানবেন আপনার আয় এবং সম্পত্তি এবং ঋদ্ধি সিদ্ধি জীবনে প্রাপ্ত হবে। এবং সেই বৃহস্পতি যদি আবার চন্দ্রযুক্ত থাকে তাহলে তো আরোই শুভ। তাহলে সেটি হলো বৃহস্পতি প্লাস চন্দ্র ইজিক্যাল টু গজ কেশরী যোগ, তা আপনাকে অতীব শুভ ফল দান করবে। বা আমরা যদি দেখি যে এই ঘরটি মালিক এই ঘরে একাই রয়েছে, অর্থাৎ একাদশপতি বা অনার অফ দ্য 11th হাউস এখানে 11th হাউস বা একাদশেই রয়েছে, তাহলেও কিন্তু তা শুভ ফল দান করবে। এবার আমি আরো বলছি যে এই একাদশ বা 11 নম্বর ঘর থেকে আর কি বিচার করা হয়ে থাকে। শুধুমাত্র আয় নয়, বস্তুগত লাভ আপনাকে দিয়ে থাকবে এই 11 নম্বর ঘর। অর্থাৎ কিভাবে সেটি হচ্ছে, যে আপনার কাছে অনেক অর্থ থাকলেই যে আপনি অনেক সম্পত্তি মালিক হতে পারবেন তা নয়। আমরা দেখতে পাই যে বহু মানুষ কিন্তু অর্থ থাকা সত্ত্বেও একটি বাড়ি করে উঠতে পারছে না, বারবার সেক্ষেত্রে বাধা দেখা দিচ্ছে। সে যতবারই বাড়ি করতে যাচ্ছে বা বাড়ি বা ফ্ল্যাট কিনতে যাচ্ছে, একটা না একটা বাধা তাকে ঘিরে ধরছে। যদি 11 নম্বর ঘরে কোনো অশুভ গ্রহ সন্নিবেশ থাকে তাহলেই এটি সম্ভব, এবং যদি শুভ গ্রহ সন্নিবেশ থাকে তাহলে আপনি একভাবে যেরকম অর্থ বা হচ্ছে ক্যাশ টাকা আপনার হাতে আসবে, সেই রকম ধন সম্পদ, গোল্ড এবং হচ্ছে জমি বাড়ি এবং হচ্ছে নানা প্রকার সম্পদ আপনার হাতে আসবে। আর কি বিচার করা হয়ে থাকে? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের সমাজে এখন একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে, তা হচ্ছে পুত্রবধূ এবং জামাতা বা সান ইন ল। আমরা দেখতে পাই যে আমাদের জীবনে, আমাদের এই সমাজ জীবনে এখন বেশিরভাগ পরিবারে কিন্তু এই রকম একটি সমস্যা চলছে যে নতুন পুত্রবধূর সাথে কিন্তু শ্বশুর এবং শাশুড়ির একটা সমস্যা দেখা দিচ্ছে। তাহলে আপনার সাথে আপনার পুত্রবধূর সম্পর্ক কিরকম হবে, আপনার সাথে আপনার জামাইয়ের সম্পর্ক কিরকম হবে, তা লুকিয়ে আছে এই 11 নম্বর ঘরে, যেখান থেকে বিচার করতে হবে যে আপনার সাথে কি রকম সম্পর্ক হবে। অর্থাৎ যদি আপনার এই 11 নম্বর ঘরে কোনো রকম অশুভ গ্রহ সন্নিবেশ থাকে তাহলে আপনি জানবেন যে আপনার সাথে আপনার পুত্রবধূর মনোমালিন্য হবে বা সম্পর্কের অবনতি ঘটবে। যদি আপনার এই 11 নম্বর ঘরে কোনো রকম অশুভ গ্রহ সন্নিবেশ থাকে তাহলে আপনি জানবেন যে আপনার সাথে আপনার জামাইয়ের সম্পর্কে অবনতি ঘটবে। এই পুত্রবধূ এবং জামাই যদি শুভ হয় তাহলে কিন্তু তা কন্যা বা হচ্ছে পুত্র সমতুল্য হয়, আর যদি তার সাথে সম্পর্কের অবনতি ঘটে, যদি এই ভাগ্য অশুভ হয় তাহলে কিন্তু জীবন বা সংসার হয়ে ওঠে অত্যন্ত যন্ত্রণাদায়ক। আর কি বিচার করা হয় এই 11 নম্বর ঘর থেকে? এই 11 নম্বর ঘর থেকে বিচার করা হয়ে থাকে পারিবারিক সুখ। আমি আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে 4 নম্বর ঘর থেকে বিচার করা হয়ে থাকে পারিবারিক সুখ, এবং 11 নম্বর ঘর থেকে বিচার করা হয়ে থাকে পারিবারিক সুখ। তাহলে আমি একই ধরনের কথা বলছি, একই কথা কি আমি দুবার বলছি? ফিরে আসছি সে বিষয়ে, সঙ্গে থাকুন আপনারা। হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার। মিসেস গাঙ্গুলি বলছি। হ্যাঁ মা বলুন। হ্যাঁ শুনুন, আমি মিসেস গাঙ্গুলি, আমার হাজবেন্ড এয়ারফোর্সে, ইন্ডিয়ান এয়ারফোর্সে। মা আপনি শুধুমাত্র ওনার নামটা বলুন। গৌরীশঙ্কর গাঙ্গুলি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার নাম হচ্ছে শিবানী গাঙ্গুলি। হ্যাঁ, ওনার জন্ম তারিখটা বলুন। এয়ার মার্শাল গাঙ্গুলি, ইন্ডিয়ান এয়ারফোর্সে। মা আমি ওনার জন্ম তারিখ জানতে চেয়েছি। আমার জন্য দেখতে যাচ্ছি। আপনি আপনার জন্য জানতে চাইছেন তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি আমার জন্য আমি দেখতে যাচ্ছি। আপনি দেখুন, আমার 1948-এ। বলুন।
হ্যাঁ 25th August 26 অগস্ট 1940 কি 26th August 26 25th 5th 25 25 হ্যাঁ হ্যাঁ 25 হ্যাঁ, August 7:30 p.m. 7:30 PM জন্মস্থান আমি জানতে চাচ্ছি হেলথ চিলড্রেন প্রোগ্রেস আগে আপনি মা, বলুন আপনি- বার্থ অফ প্লেসটা কোথায় প্লেস প্লেস ক্যালকাটা ক্যালকাটা সেটা বলুন মা। ক্যালকাটা। মা, আচ্ছা। আমরা কি বলছি আপনি একটু শুনবেন হ্যাঁ আপনার শুনুন কথা আমি আমরা নিশ্চয়ই শুনবো। শুনুন একসময় শুনুন হ্যাঁ। শুনুন তারপর আমি বলছি আমি জানতে চাচ্ছি কি আমার হাজবেন্ড হেলথ আমার চিলড্রেন প্রোগ্রেস আর মাই হাজবেন্ড হেলথ আপনার স্বামীর স্বাস্থ্য হ্যাঁ, এবং আমার আপনার husband- সন্তানের উন্নতি কিভাবে হবে হবে আপনি আপনি জানতে সে চাইছেন। বিষয়ে জানতে চাইছেন আপনি বলুন যে 25 আগস্ট 1984 সেদিন কি স্যাটারডে ছিল 1948 না 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 1948 25th আগস্ট হ্যাঁ, বুধবার বলুন, হুম হুম আচ্ছা বুধবার ছিল হ্যাঁ। আপনি সঙ্গে থাকুন মিসেস গাঙ্গুলি হ্যাঁ। আপনার এই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করছি মেষ লগ্ন হ্যাঁ হ্যাঁ আপনি সঙ্গে থাকুন আর আপনার এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব আপনার প্রশ্ন নিয়ে তার আগে নিয়ে নেবো একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর